আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? ইনফর্মাল ম্যাথ স্টাডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছিলাম। আজ আমরা আলোচনা করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কিভাবে আমরা বার করি এবং রো রিডিউস এসেলন ফর্ম বলতে আমরা কি বুঝি এবং তার গুরুত্ব সম্পর্কে। হোয়াট ইজ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কখন এক্সিস্ট করবে, তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন কি, সেটা আমরা আজকে দেখব। ইকুইভ্যালেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি? র্যাঙ্ক প্রিজার্ভিং অপারেশন অন ম্যাট্রিক্স, এটা আজকে আমরা শিখব। এলিমেন্টারি রো অপারেশনস অ্যান্ড এলিমেন্টারি ম্যাট্রিসেস, এগুলো কি আজকে আমরা দেখব। এবং আজকের টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রো রিডিউস এসেলন ফর্ম বা RREF, ভীষণ গুরুত্বপূর্ণ। RREF কি এবং এর অ্যাপ্লিকেশানটা কি, কেন আমরা রো রিডিউস এসেলন ফর্ম স্টাডি করব, সেটা আজ আমরা শিখব। মনে করো আমার m খানা ইকুয়েশান দেওয়া আছে। টোটাল নাম্বার অফ ইকুয়েশান আমার হচ্ছে m এবং টোটাল নাম্বার অফ আননোনস হচ্ছে n। ইকুয়েশানগুলো হচ্ছে a11 x1 প্লাস a12 x2 প্লাস a1n xn ইকুয়াল টু b1, a21 x1 প্লাস a22 এটা b2 এবং এটা হচ্ছে bm, যেখানে x1 x2 xn হচ্ছে আননোনস। দেখো, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে ফেলতে পারি, যেখানে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কি হবে, x ইকুয়াল টু b। এটা কি জিনিস? এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এই জিনিসটা এটা হচ্ছে একটা m ক্রস n ম্যাট্রিক্স হবে। এক্সটা হচ্ছে আননোন ভেরিয়েবলস, যেটা হচ্ছে একটা কলাম ভেক্টর, n/1 একটা কলাম ভেক্টর যেটাকে আমাদের ফাইন্ড করতে হবে, এবং বিটা হচ্ছে নন হোমোজিনিয়াস পার্ট। এটা কোথাকার মেম্বার? এটা Rm এর মেম্বার। তার মানে হচ্ছে এটা একটা কলাম ভেক্টর যেখানে m খানা এলিমেন্ট আছে। লিনিয়ার অ্যালজেব্রার একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এটাকে সলভ করা। লিনিয়ার অ্যালজেব্রার একটা মেন গোলটাই হচ্ছে এটা। আমরা একটা সিস্টেম কনসিডার করছি। মনে করো 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু 1, 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 2। এ দুটো হচ্ছে লাইনের ইকুয়েশান, এবং লাইন দুটো নন প্যারালাল। এটা মনে করো তোমার x1 অ্যাক্সিস, এটা x2 অ্যাক্সিস। এটা হচ্ছে প্রথম লাইন এবং ধরো এটা হচ্ছে দ্বিতীয় লাইন। লাইন দুটো নন প্যারালাল অবশ্যই বুঝতে পারছো, কারণ x1 এর যে কোফিশিয়েন্ট প্রথমটায় সেটা হচ্ছে 2, দ্বিতীয়টায় 3, তাহলে রেশিওটা হচ্ছে 2/3। x2 এর কোফিশিয়েন্ট এখানে 3, এখানে 2, রেশিওটা মেনটেন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নন প্যারালাল। নন প্যারালাল দুটো লাইন অবশ্যই ইন্টারসেক্ট করবে, তার মানে তাদের একটা সলিউশন থাকবে এবং সেই সলিউশনটা ইউনিক সলিউশন। এটা খুব সহজে ছবি থেকে আমরা বুঝতে পারছি। দেখো, এই সিস্টেমটাকে আমরা লিখতে পারি x1 ইন্টু 2 3 ভেক্টর প্লাস x2 ইন্টু 3 2 ভেক্টর ইকুয়াল টু 1 2। এই যে সিস্টেম, এটা যদি আমি 2 নম্বর সিস্টেম বলি, এই সিস্টেমে সলভ করা মানে কি, সেরকম সুইটেবল x1 এবং x2 আমাকে খুঁজে বার করতে হবে, যাতে করে 2 3 এবং 3 2 এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি নন হোমোজিনিয়াস যে পার্ট b কে লিখে ফেলতে পারি। তার মানে কি, এরা কি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলাম। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কলামের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে চাইছি, তার মানে হচ্ছে বিটা কলাম স্পেসে আছে কিনা, এটা হচ্ছে আমার প্রথম কথা। এর কলাম স্পেসে, তার মানে এর কলামের লিনিয়ার কম্বিনেশন আকারে বিকে লেখা যাচ্ছে কিনা, এবং যদি লেখা যায় তাহলে সেই কোফিশিয়েন্টগুলোই হবে আমার সলিউশন। সেই সলিউশনটা কি, তাই না?
তাহলে সলিউশন এক্সিস্ট করার যেটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বি, whether B belongs to the column space of coefficient matrix or not. যদি কলাম স্পেসে বিলং করে তাহলে সলিউশন আছে, যদি না করে সলিউশন নেই। নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন এটাই, ঠিক আছে। দেখো আমি সিস্টেম 2টাকে আমি একটু অন্যরকমভাবে ট্রিট করছি। প্রথম ইকুয়েশনটাকে 2a, দ্বিতীয় ইকুয়েশনটাকে 2b বলছি। প্রথম ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে, দ্বিতীয় ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো 5x2 = -1। সেখান থেকে আমি কি পাবো, x2 = -1/5। আমি যদি এই ভ্যালুটা এখানে পুট করে দিই তাহলে খুব সহজে আমি x1 = একটা কনস্ট্যান্ট পেয়ে যাবো। সেখান থেকে 6x1 = একটা কনস্ট্যান্ট পেয়ে যাবে এবং সেখান থেকে আমি x1 এর ভ্যালুটা বার করতে পারবো। দেখো অবজার্ভ দ্যাট দ্য সিস্টেম 3 অ্যান্ড সিস্টেম 2, এটাকে আমি বলছি সিস্টেম 3 হ্যাজ সেম সলিউশন অ্যান্ড দ্য সিস্টেম 3 ইজ ইজিয়ার টু সলভ। আমি এই পর্যায়ে যে সিস্টেমটাকে যেভাবে আমি এক্সপ্রেস করলাম, এখানে দেখো এখানে আমার x1 এর কোএফিসিয়েন্টটা 0, তাই না। সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু x1 এর কোএফিসিয়েন্টটা এখানে 0, শুধুমাত্র x2 আছে। তাহলে এই সিস্টেমটা সিস্টেম 2 এর সঙ্গে ইকুইভ্যালেন্ট একটা সিস্টেম, তার মানে হচ্ছে সেম সলিউশন, কিন্তু এই সিস্টেমটা সলভ করা টু মাচ ইজি, তাই না। তার মানে আমি কি করলাম, আমার যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে আমি একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করলাম, ঠিক আছে। সাথে সাথে চেঞ্জ যখন আমি এটা করছি আমার বি যে ভেক্টর সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বি ভেক্টরটা আমার ছিল, বি ভেক্টরটা আমার কি ছিল বলো, 1 2 ছিল, সেটা আমার হয়ে যাচ্ছে 3 - 1। ইকুইভ্যালেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি, মনে করো দুটো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, a1x = b1, a2x = b2, যেখানে নাম্বার অফ আননোন দুটোর ক্ষেত্রে একই। নাম্বার অফ ইকুয়েশান ভ্যারি করতে পারে কিন্তু নাম্বার অফ আননোন একই, ঠিক আছে। যদি দুটোর ইকুয়েশানই দুটো সিস্টেমেরই, এটা ইকুয়েশান না, এটা সিস্টেম অফ ইকুয়েশান, এখানে অনেক কটা ইকুয়েশান আছে। এটা যদি আমি এখানে এ সিস্টেম বলি, আর এটাকে যদি আমি বি সিস্টেম বলি, আমার এটাকে যদি আমি বি বলি, তাহলে দেখো এই দুটো সিস্টেম যদি তাদের সলিউশন সেটটা যদি সেম হয় তাহলে আমি বলবো দুটো সিস্টেম ইকুইভ্যালেন্ট। দ্য সিস্টেম অফ m equations and n unknowns can be written as in this form, তাই না। দেখো এই সিস্টেমকে যদি আমি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর দিয়ে গুণ করি তাহলে আমার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে RAX = RB। আমি কি বলছি, যদি আমি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে সিস্টেমের সলিউশনটা প্রিজার্ভ থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এখানকার মূল বক্তব্য, যে আমি যদি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স দিয়ে AX = B সিস্টেমের বোথ সাইডে যদি গুণ করি তাহলে তার সলিউশন সেটটা প্রিজার্ভ থাকবে। দ্যাট মিন্স দিস সিস্টেম অ্যান্ড দিস সিস্টেম উইল বি ইকুইভ্যালেন্ট। দেখো আমি এখানে কি করেছিলাম, আমার আগে যে সিস্টেমটা ছিল 1 নম্বর সিস্টেম 6x1 + 2x2, দেখো এখানে আমি একটা সিস্টেম কনসিডার করছি 6x1 + 2x2 = 8, x1 + 2x2 = 3। এই সিস্টেমটাকে আমি লিখে ফেলতে পারছি এইভাবে, তাই না, ম্যাট্রিক্স আকারে আমি লিখে ফেলতে পারছি। এরপরে আমি বোথ সাইডে আর মানে হচ্ছে 1/10, 2 - 2 - 1 6, এই ম্যাট্রিক্সটা দিয়ে বোথ সাইডে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে সিস্টেমটা আমার খুব সহজ একটা সিস্টেমে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো 1 0 0 1 x1 x2 = 1 1। এখান থেকে আমি দেখতে বলে দিতে পারছি যে আমার x1 + 0 × x2 = 1 অ্যান্ড 0 × x1
plus 1 into x2 equal to 1. That means x1 is 1 and x2 is also 1. যেহেতু আর যেটা একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, আর এর ডিটারমিনেন্টটা হচ্ছে আমার 1, তাহলে এই দুটো সিস্টেম ইকুইভ্যালেন্ট। কিন্তু যে দ্বিতীয় সিস্টেম যেটা আমি পেলাম, এই সিস্টেমটা হচ্ছে মোর ইজিয়ার টু সলভ। এটাই আমার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান সলভ করার মেন টেকনিক, যে আমাকে একটা সিস্টেম দেওয়া থাকবে, সেই সিস্টেম থেকে আমি একটা ইজি সিস্টেমে চলে যাব, যে সিস্টেমের সলিউশনটা প্রিজার্ভ করবে। এটাই হচ্ছে আমার মূল গল্প। এটা যদি বুঝে যাও তাহলে এখানে কখন সলিউশন এক্সিস্ট করবে, কখন করবে না, কখন ইনফাইনাইট সলিউশন হবে, সলিউশন এক্সিস্ট করলে তার সলিউশনের স্পেসটা কী হবে, ঠিক আছে, এই সবগুলো খুব সহজে তুমি বুঝতে পারবে। এবং আমাদের লেকচারটা একটু ফলো করো, তাহলে আশা করা যায় খুব সহজেই লিনিয়ার অ্যালজেব্রার সমস্ত অ্যাপ্রোচগুলো কভার হয়ে যাবে। আমি এই লেকচার সিরিজটার পরে তোমাদের প্রত্যেকটা ভিডিওর করসপন্ডিং প্রচুর অঙ্ক আমি আপলোড করে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করো তাহলে লিনিয়ার অ্যালজেব্রা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। দেখো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই আর ম্যাট্রিক্স একটা খুঁজে বার করতে হবে, যে আর ম্যাট্রিক্স দিয়ে আমি যদি সিস্টেমের বোথ সাইডে গুণ করি তাহলে আমি একটা ইকুইভ্যালেন্ট সিস্টেম পাবো, যে সিস্টেমটা মোর ইজিয়ার টু সলভ। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, আর যদি আমার নন সিঙ্গুলার না হয়, আরটা যদি ইনভার্টিবল না হয়, তাহলে কিন্তু সলিউশন প্রিজার্ভ নাও হতে পারে। পরে এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। আরটা আমি এটা নিলাম, ঠিক আছে, সিস্টেমের বোথ সাইডে গুণ করলাম, বোথ সাইডে গুণ করলে আমার সিস্টেমটা কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে এটা দুটো ইকুয়েশান, আসলে দেখো দুটো একই ইকুয়েশান, তার মানে হচ্ছে আমি এখান থেকে একটাই ইকুয়েশান পাচ্ছি। ঠিক আছে, এই ইকুয়েশানটা যদি আমি সলভ করি তাহলে আমার x2 ইকুয়াল টু x1 দিয়ে যদি এক্সপ্রেস করি 11 - 7x1/4, তার মানে আমার সলিউশন সেটটা হচ্ছে x ড্যাশ ইকুয়াল টু x1, x2 মানে হচ্ছে এটা, যেখানে x1টা হচ্ছে যে কোনো আরবিটারি আর। এখানে দেখো এস ড্যাশ যে সেটটা আমি পাচ্ছি, এই সেটটা আসলে কি, এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের উপরকার সমস্ত পয়েন্ট আমি পাচ্ছি। ঠিক আছে, আর আগের সিস্টেমটা আমি সলিউশন করে একটা পার্টিকুলার সলিউশন আমি পাচ্ছিলাম, ইউনিক সলিউশন 1 1। এখানে দেখো 1 1 পয়েন্টটা এই সিস্টেমে আছে, কিন্তু সলিউশনটা আরও বড় হচ্ছে, তাই না? সলিউশনটা 1 1কে কন্টেন করে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটাই আমি পুরো পেয়ে যাচ্ছি। 1 1 পয়েন্টটা মনে করো এখানে আছে, এখানে এই যে আর ম্যাট্রিক্স 1 1 -2 -2, এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করার পরে যে সিস্টেমটা পেলাম, তার সলিউশনটা হচ্ছে এই টোটাল লাইনের উপরে থাকা সমস্ত পয়েন্ট। তাহলে দেখো আমি সলিউশন কি হচ্ছে, সলিউশন সেটটা আমার বেড়ে যাচ্ছে, তাই না? সলিউশন কিন্তু প্রিজার্ভ হচ্ছে না, মানে আমার অরিজিনাল যেটা সলিউশন আসার কথা, সেটা আমার এখন যে সলিউশন সেটটা এসছে তার সাবসেট হয়ে যাচ্ছে। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করতে পারবো না, গুণ করলে সলিউশন সেটটা বেড়ে যেতে পারে, আমার অরিজিনাল অ্যান্সারটা আমি পাবো না, আমার অরিজিনাল অ্যান্সারে একটা সুপার সেট পাবো। ঠিক আছে, অলওয়েজ আমরা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর খোঁজার চেষ্টা করবো, একটা সুইটেবল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে কোনো আর খুঁজে গুণ করে দিলে তো আর সিস্টেমটা ইজিয়ার সিস্টেম হবে না। ঠিক আছে, র্যাঙ্ক অ্যান্ড সলিউশন প্রিজার্ভিং অপারেশন অন ম্যাট্রিক্স। দেখো যদি আমরা একটা সিস্টেম x ইকুয়াল টু b কনসিডার করি, আমি আর দিয়ে গুণ করছি বোথ সাইডে একটা সুইটেবল আর, আর এ এক্স ইকুয়াল টু আর বি। তাহলে দেখো আমার সিস্টেমটা, আমি যদি সিস্টেমটাকে জাস্ট কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগমেন্টেড ম্যাট্রিক্স কনসিডার করি, এখানে যদি অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কি, এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তার সঙ্গে বি ভেক্টরটা লিখে ফেললাম আলাদা করে, একটা মাঝখানে পার্টিশন রেখে দিলাম, যে বি ভেক্টরটা আমার নন হোমোজিনিয়াস পার্ট, এটা বোঝার জন্য। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, দুটো ম্যাট্রিক্স যদি এরকমভাবে আমরা লিখি যেখানে তাদের নাম্বার অফ রোটা সেম, ঠিক আছে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে অগমেন্টেড ম্যাট্রিক্স। দেখো তাহলে সিস্টেমে জাস্ট আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমার চেঞ্জ হচ্ছে, তাই না? আমার আগে ছিল অগমেন্টেড ম্যাট্রিক্স এটা, এখন হয়ে গেল
আর এ ইকুয়াল আর এ আর বি, আর বি, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমি আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে এখন ম্যাট্রিক্স দিয়ে ট্রিট করব। আমার শুধুমাত্র এই অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে কাজ করলে হয়ে যাবে, সিস্টেমের x1 x2 বারবার লেখার আমার কোনো দরকার নেই, ঠিক আছে। এই জন্যই হচ্ছে ম্যাট্রিক্স আমাদেরকে পড়তে হয় এবং ম্যাট্রিক্সের সৌন্দর্য এগুলোই। ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন তোমরা যদি ভালোভাবে জানো তাহলে অবাক হয়ে যাবে যে ম্যাট্রিক্স কোথায় কোথায় ব্যবহার হয়। আমরা যে আমাদের ফোনে একটা পাসওয়ার্ড ব্যবহার করছি সেখানেও ম্যাট্রিক্সের খেলা আছে, এবং সমস্ত জায়গায় আমাদের টোটাল ইন্টারনেট সিস্টেম, আমাদের সার্চিং সিস্টেম, এই সব জায়গায় আমাদের ম্যাট্রিক্স কাজে লাগছে। তোমরা যখন হায়ার স্টাডি করবে তখন বুঝতে পারবে। আচ্ছা, এলিমেন্টারি রো অপারেশন বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা আগের এক্সাম্পলে কি দেখলাম, যে আমরা একটা সিস্টেম থেকে আরেকটা ইজিয়ার সিস্টেমে যাচ্ছি, সেখানে আমরা কি কি কাজ আমরা করতে পারছি যাতে সলিউশনটা প্রিজার্ভ থাকে। ইন্টারচেঞ্জ অফ টু ইকুয়েশন, আমরা দুটো ইকুয়েশনকে ইন্টারচেঞ্জ করতে পারি। একটা নিচে ছিল সেটাকে উপরে লিখে দিলাম, উপরেরটা নিচে নামিয়ে নিয়ে আসলাম, বা মাঝখানে ইকুয়েশনগুলো ওপর নিচে করে দিলাম, তাতে করে সলিউশনটা প্রিজার্ভ থাকবে, কোনো সমস্যা হবে না। মাল্টিপ্লাইং এনি ইকুয়েশন বাই এ নন জিরো কনস্ট্যান্ট, এটা খুব ইম্পর্টেন্ট কথা। যে কোনো ইকুয়েশনকে আমি একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করি ওই সিস্টেমের মধ্যেকার কোনো একটা পার্টিকুলার ইকুয়েশনকে, তাহলে সলিউশনটা প্রিজার্ভ থাকবে, কোনো সমস্যা হবে না। যদি আমি যে কোনো একটা ইকুয়েশনকে একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করি এবং অন্য একটা ইকুয়েশনের সঙ্গে যোগ করি, আমি এক্সাম্পলে আসছি, তাহলে সলিউশনটা আমার প্রিজার্ভ থাকবে। এই টেকনিকে আমি একটা ইজিয়ার সিস্টেম খোঁজার চেষ্টা করব, ইকুইভ্যালেন্ট ইজিয়ার সিস্টেম। এই সিস্টেমেটিক্যালি যদি আমি টেকনিকটা অ্যাপ্লাই করি তাকে বলা হয় গজ এলিমিনেশন বা গজ জর্ডান এলিমিনেশন। আচ্ছা, when we apply same procedure on augmented matrix or coefficient matrix of a system, then operations are called elementary row operation. এলিমেন্টারি রো অপারেশন ইকুইভ্যালেন্টলি আমরা কলামের ক্ষেত্রে একই রকম বলতে পারি, কিন্তু রো অপারেশনটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখব রো অপারেশন করলেই আমাদের ম্যাক্সিমাম ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। নর্মাল ফর্ম আমরা বার করার ক্ষেত্রে কলাম অপারেশনও করি, কিন্তু শুধুমাত্র রো অপারেশন দিয়ে আমাদের বেশিরভাগ কাজ মিটে যাবে। সেই জন্য রো অপারেশনটা ভালোভাবে বোঝো, তাহলে কলাম অপারেশন, এলিমেন্টারি কলাম অপারেশন এগুলো আসলে কিছুই নয়, সেম জিনিস, বুঝতে পারবে। আচ্ছা, লেট এ বি অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, এনি ওয়ান অফ দ্য ফলোয়িং থ্রি অপারেশনস অন রোজ অফ এ ইজ কল্ড এলিমেন্টারি রো অপারেশন। আমি যদি এ রোগুলো, মনে করো আমার এ ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এগুলো হচ্ছে এ রো, কি করি, ইন্টারচেঞ্জ অফ এনি টু রো। আমি এই রো এবং এই রো, প্রথম এবং শেষের যেটা রো তাকে আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, এটাকে প্রথমে নিয়ে গেলাম, প্রথমটা লাস্টে নিয়ে আসলাম। মাল্টিপ্লাইং এনি রো বাই আ নন জিরো স্কেলার, কোনো একটা রো পার্টিকুলার সেকেন্ড রোকে মনে করো আমি একটা 3 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, অ্যাডিং এনি স্কেলার মাল্টিপল অফ আ রো অফ এ টু অ্যানাদার রো, আমি একটা কোনো রোকে একটা স্কেলার মাল্টিপল দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম, গুণ করে আমি সেটা 1-এর সঙ্গে যোগ করলাম, তাহলে আমার 1 নম্বর রোটা চেঞ্জ হলো আর বাদবাকি রোগুলো সেম থাকলো। আমি 4 নম্বরটাকে আমি 5 দিয়ে গুণ করেছি ঠিকই, কিন্তু 4 নম্বরটা চেঞ্জ করছি না, গুণ করে যেটা পাচ্ছি সেই রোটাকে আমি 1-এর সঙ্গে যোগ করছি, আর 4টা যা ছিল তাই। এই 3 ধরনের অপারেশন যদি আমরা করি তাহলে সলিউশন প্রিজার্ভ থাকে। একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে। আমি এম ম্যাট্রিক্স নিচ্ছি, আগে যে সিস্টেমটা আমরা কনসিডার করলাম সেই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখো, 6 2 8 1 2 3। এখান থেকে আমি কি করছি, প্রথমে 6টাকে আমি, এটা হচ্ছে এই রোয়ের প্রথম আমার নন জিরো এলিমেন্ট,
সেটাকে আমি 1 করব। 1 করতে গেলে এই রোটাকে আমি 1/6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা পেলাম। তারপরে কি করছি, দ্বিতীয় রো থেকে প্রথম রোটা আমি বাদ দিচ্ছি, তার কারণ হচ্ছে এই পজিশানে আমি 0 নিয়ে আসতে চাইছি। কেন এই অ্যাপ্রোচটা করছি একটু পরে পুরো ক্লিয়ার হবে। তাহলে আমি এটা পেলাম। এই ম্যাট্রিক্সটাকে আমি এম ডবল ড্যাশ বলছি, আগেরটাকে এম ড্যাশ বলছি। আচ্ছা, এরপরে কি করছি, এখানে আমি যেটা পেলাম 5/3, এটাকে আমি 1 করার জন্য দ্বিতীয় রোটাকে, এন্টায়ার রোটাকে আমি 3/5 দিয়ে গুণ করছি। তারপরে কি করলাম, R1 থেকে 1/3 R2 বাদ দিচ্ছি, কারণ এই পজিশানটা আমি 0 করার চেষ্টা করছি। খুব সহজেই বুঝতে পারছো যে আমার আসল উদ্দেশ্য হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং ডায়াগোনালে শুধুমাত্র 1 থাকবে এই ধরনের একটা ইজি ম্যাট্রিক্স আনার আমি চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা দেখো, আমি প্রথম এম যে ম্যাট্রিক্স তার উপরে কি করেছিলাম, R1কে আমি রিপ্লেস করেছিলাম 1/6 R1 দিয়ে। আমি কি পেয়েছিলাম, এম ড্যাশ। আচ্ছা, এইটা দেখো, এম ম্যাট্রিক্সটার উপরে যদি আমি 1/6 0 0 1 এইটা দিয়ে গুণ করতাম, তাহলে কিন্তু আমি এম ড্যাশ পেয়ে যেতাম। তার মানে এই যেটা আমি অপারেশন করেছি, এই অপারেশনটা ইকুইভ্যালেন্ট টু দিস ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই দিস ম্যাট্রিক্স। তার মানে কি, এই অপারেশনটা আসলে এই ম্যাট্রিক্সের সঙ্গে ইকুইভ্যালেন্ট। যেই ম্যাট্রিক্স দিয়ে আমি যদি প্রি মাল্টিপ্লাই করি, সেটাই এই অপারেশনের কাজ করবে। এলিমেন্টারি অপারেশনের কাজ যে ম্যাট্রিক্সগুলো করে তাদেরকে আমরা বলি এলিমেন্টারি ম্যাট্রিসেস, এলিমেন্টারি ম্যাট্রিক্স। তাহলে ডেফিনেশন কি, an n by n elementary matrix is a matrix obtained by only one elementary operation any of three types, যেটা আমি বললাম আগে 3টে টাইপ আলোচনা করলাম, যে দুটো রোকে আমরা সোয়াইপ করতে পারি, একটা রোকে একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে পারি, অথবা একটা রোকে একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে অন্য একটা রোয়ের সঙ্গে অ্যাড করতে পারি। এই 3টে অপারেশনের কোনো একটা অপারেশান যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই করি IN, তাহলে আমরা তাকে বলবো এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ অর্ডার n। যদি আমি অপারেশানটা চাপাই প্রথম টাইপের অপারেশান, তাহলে বলবো এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ টাইপ 1। যদি দ্বিতীয় অপারেশান চালাই, তার মানে হচ্ছে কোনো একটা রোকে যদি আমি একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, তাহলে তাকে বলবো আমি এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ টাইপ 2। এখানে দেখো, আমি যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এটা এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ টাইপ 2, তাই না? কারণ এখানে আমি জাস্ট এই যে রো, প্রথম রোকে আমি 1/6 দিয়ে গুণ করেছি। এখানে দেখো, I3-র ওপরে যদি আমি 1 এবং 3 এবং 1 নম্বর রো যদি আমি সোয়াইপ করি, তাহলে কি পাচ্ছি, একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স পাচ্ছি, যেটা এই টাইপের দেখতে হবে, সেটাকে আমি বলছি E1। I3-র ওপরে যদি আমি সেকেন্ড রোকে যদি আমি 1/3 দিয়ে গুণ করি, তাহলে সেটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স আমাকে দেবে, তাকে আমি বলছি এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ টাইপ 2। যদি আমি কি করি, R1 - 3 R3, তার মানে R1কে রিপ্লেস করছি এইটার দ্বারা, R1 থেকে 3 R3 বাদ দিচ্ছি, 2 R3 বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এই রোটা পাবো, ঠিক আছে। এটা হবে এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ টাইপ 3। এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলো সব ইনভার্টিবল, কারণ I থেকেই আমি এদেরকে পাচ্ছি এবং খুব সহজেই দেখতে পাচ্ছ যেটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, এবং এদের ইনভার্সটাও হবে এলিমেন্টারি ম্যাট্রিক্স অফ সেম টাইপ। তার মানে এই যে এলিমেন্টারি ম্যাট্রিক্স E3, এর ইনভার্স যদি আমি নিই, সেটা হবে এই টাইপ 3 এলিমেন্টারি ম্যাট্রিক্স। এখানে দেখো দেখিয়েছি, E3 আমার কি ছিল, আগে এই জায়গাটা আমার -2 ছিল, তাই না? এই জায়গাটা -2 ছিল, আর E3 ইনভার্সে -2টা নেই, কিন্তু সেম টাইপের। এটাও টাইপ 3, এটাও এর ইনভার্সটাও টাইপ 3। রিমেম্বার, এলিমেন্টারি রো অপারেশনস আর র্যাঙ্ক প্রিজার্ভিং অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন করলে র্যাঙ্কটা সেম থাকে, র্যাঙ্ক সেম থাকছে বলেই সলিউশন প্রিজার্ভ হচ্ছে।
এলিমেন্টারি রো অপারেশন এর এফেক্টটা কী হচ্ছে ডিটারমিনেন্টের উপরে। টাইপ 1 হ্যাজ নো এফেক্টস অন ডিটারমিনেন্ট অফ আ ম্যাট্রিক্স। যদি তুমি টাইপ 1-এর এলিমেন্টারি অপারেশন বা ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে কোনো এফেক্ট থাকবে না। আচ্ছা, টাইপ 2 সেকেন্ড টাইপের যদি এলিমেন্টারি অপারেশন করো একটা ম্যাট্রিক্সের উপরে তাহলে তার ডিটারমিনেন্টটা শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে, মানে অপারেশনের আগে যে সাইনটা ছিল অপারেশনের পরে সাইনটা চেঞ্জ হবে, ডিটারমিনেন্টের ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালুটা একই থাকবে। যদি টাইপ 3 এলিমেন্টারি অপারেশন আমি চালাই, ঠিক আছে, তাহলে আমার কোনো চেঞ্জ হবে না। জেনারেলি এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলোকে এইভাবে ডিনোট করা হচ্ছে, এখানে পরিষ্কার লিখে দিয়েছে, আমি আর কিছু বলছি না। এরপরে হচ্ছে রো রিডিউস ম্যাট্রিক্স RRF। আমার মেন যেটা দরকার RREF। RRFটা একটু বলে নিই। একটা ম্যাট্রিক্স M × N, এটাকে আমি রো রিডিউসড কখন বলবো, যদি ফার্স্ট নন জিরো এলিমেন্ট ইন ইচ রো ইজ 1। যদি প্রথম নন জিরো এলিমেন্ট প্রত্যেকটা রোয়ে যদি 1 হয় তাহলে এটা আমার প্রথম কন্ডিশন। সেই ওয়ানগুলোকে বলা হবে লিডিং ওয়ান বা পিভট। ইন ইচ কলাম কন্টেনিং দ্য লিডিং ওয়ান অফ সাম রো, দ্য লিডিং ওয়ান ইজ অনলি নন জিরো এলিমেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এক্সাম্পল দিয়ে বলছি। প্রত্যেকটা রো এর প্রথম যে নন জিরো এলিমেন্ট সেটা 1 হবে, ঠিক আছে, এবং যে কলামে একটা লিডিং ওয়ান থাকবে সেই কলামে বাদবাকি এলিমেন্টগুলো 0 হবে। দেখো এখানে এই যে 4 নম্বর রো, এর প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে 1, সমস্যা নেই। প্রথম রো তার প্রথম নন জিরো এলিমেন্টটা 1, 2 নম্বর রো তার প্রথম নন জিরো এলিমেন্টটা 1, 3 নম্বর রো নন জিরো এলিমেন্ট নেই, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো যেগুলো লিডিং ওয়ান সেইগুলো সেই কলামগুলোতে আর অন্য কোনো নন জিরো এলিমেন্ট নেই। এখানে লিডিং ওয়ান কটা আছে? 3টে, 1 2 3টে, তাহলে এটা একটা রো রিডিউস ম্যাট্রিক্স। একইভাবে এটাও তাই, লিডিং ওয়ানটা হচ্ছে এইটা, এটা, এটা আর নেই, 3টে লিডিং ওয়ান। এটা 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 কিন্তু লিডিং ওয়ান হবে না, তার কারণ হচ্ছে এইটা এই প্রথম এই নন জিরো এলিমেন্টে লিডিং ওয়ান, ঠিক আছে। রো রিডিউস এসেলন ফর্ম কাকে বলা হয়? RREF। ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি, রো রিডিউস এসেলন ফর্ম খুব ভালোভাবে বুঝে নাও। এটার উপরে লিনিয়ার অ্যালজেব্রার প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে এবং এটা একটা মূল স্তম্ভ বলতে পারো, লিনিয়ার অ্যালজেব্রার একটা মূল অ্যাপ্রোচ। মনে করো এ একটা M × N ম্যাট্রিক্স, ঠিক আছে। এ ইজ রো রিডিউসড। অলরেডি দুটো প্রপার্টি আছে, যে দুটো প্রপার্টি আমি আলোচনা করলাম আগে, এই দুটো প্রপার্টি আগে থেকে হোল্ড করছে। এর সঙ্গে অতিরিক্ত কি, 0 রোজ কামস আফটার নন জিরো রোজ। 0 রো যদি কিছু থাকে সেটা সবচেয়ে শেষে আসবে, ঠিক আছে। If the leading element of ith non-zero row occur in kth column, then the column will be ascending order. তার কারণ হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছি। দেখো এই ম্যাট্রিক্সটা রো রিডিউসড বাট নট রো রিডিউস এসেলন ফর্ম, ঠিক আছে। RRF বাট নট RREF। এসেলনটাকে একেলন বলে, অন্য কিছু বলে, ঠিক আছে, বিষয়টা বুঝলেই হলো। তার কারণ হচ্ছে এখানে যে এটা রো এটা একটা 0 রো, এটা আমি কি বললাম, 0 রো থাকলে সেটা শেষে থাকবে, কিন্তু এটা থার্ড রোটা 0 রো, ফোর্থ রোটা নন জিরো, তাহলে এটা রো রিডিউস এসেলন ফর্ম হলো না। রো রিডিউস হলো কিন্তু এসেলন ফর্ম হলো না। আমি যদি এই দুটো রোকে আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে দেখো ম্যাট্রিক্সটা আমি কী পাচ্ছি। ও দুটো রো ইন্টারচেঞ্জ করলেই হলো না, আরও আমার কি করতে হবে, এইটা হচ্ছে আমার এই কলামের
আমি এখানে দেখো, এখানে আমি কি করছি, আমার লিডিং ওয়ানগুলোকে আমি আইডেন্টিফাই করি প্রথমে, ঠিক আছে। লিডিং ওয়ান, তাহলে লিডিং ওয়ান যে যে কলামে থাকবে তারা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। এই লিডিং ওয়ান, এটা হচ্ছে 4 নাম্বার রোয়ের লিডিং ওয়ান, এটা প্রথম কলামে চলে এসছে, তাহলে এটা হবে না, ঠিক আছে। আমি কি করব, এই 4 নাম্বার রোটাকে যদি আমি প্রথমে লিখি, তারপরে কি করছি, আমার সেকেন্ড যে লিডিং ওয়ান সেটা সেকেন্ড রো হিসাবে কনসিডার করছি, থার্ড যে লিডিং ওয়ান থার্ড রো হিসাবে কনসিডার করি, এবং 0 রোটাকে আমি লাস্টে দিয়ে দিলাম। তাহলেই দেখো এই ম্যাট্রিক্সটা আর আর ইএফ হয়ে গেল। আমাদের প্রথম পার্টে এতটুকুই আলোচনা করলাম, এর পরের পার্টে আমরা বাদবাকিটুকু আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে বা আমাকে সরাসরি ফোন করতে পারো। থ্যাংক ইউ।